এরপরে এক্স্যাক্টলি তখন সময় দেখেছি। তারপরে আমাদের মধ্যে একটা তো সংখ্যা কাজ করছে কিছু সিচুয়েশন সব কিছু মিলিয়ে, কিন্তু এবার দেখে আবার মন পড়ে গেল এই দর্শকদের যে সিনেমার প্রতি তাদের যে যে আকর্ষণটা, তারা যে এন্টারটেইন হওয়ার জন্য রেডি। তো এগুলো আসলে শুধুমাত্র মানে আমি কেন্দ্রিক, সবাই সবাই যারা সিনেমা নিয়ে এসেছে সবার সিনেমার প্রতি যে দর্শকের যে আগ্রহ সেটা আসলে অকল্পনীয়। এবং আমি যদি 2023-এর কথা বলি, তার থেকে আমার কাছে আরও অনেক ওয়েলকামিং মনে হয় এখনকার ক্রাউড এবং তাদের মন্তব্যগুলো। সেটা হচ্ছে শুরুর সময় আমি খুব পজিটিভ রিভিউ পেয়েছি অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ টোটাল টিমও সঙ্গে সঙ্গে পজিটিভ রিভিউ পেয়েছি। দাগের ক্ষেত্রে দর্শকের যে বহিঃপ্রকাশ সেটাকে আমাকে আরও আন্দোলিত করছে, আরও ইমোশনাল করছে। এবং তাদের যে বিশ্লেষণ, তারা যে বলছে, এবং নানান বয়সী মানুষ, যেটা আমি সবসময় ভাবায় আমাকে, একজন বৃদ্ধা তিনি যেভাবে দাগের স্টোরিকে এঙ্গেজ করছে, একজন ছোট বাচ্চা এবং প্রেমিক প্রেমিকা, এই যে সর্বস্তরের মানুষ তারা যে দাগিকে আপন করে নিচ্ছে, তারা যে গল্পটা তাদের মনে দাগ কেটেছে, তারা যে গল্পটা ইটসেলফ তাদের কাছে মেক সেন্স, তারা যে বুঝতে পারছে যে আমি যে গল্পটা বলতে চাচ্ছি, সেটাই আমার কাছে মনে হয় যে হাফ অফ দ্য সার্থকতা এখানে, বা পুরোপুরি সার্থকতা এখানে। তো আমরা পারফর্মাররা, আমি যেমন ব্যক্তিগতভাবে অভিনয়টা এরকম অনেক শেডস, অনেক ইমোশন, কমপ্লেক্স ক্যারেক্টার করতে আমার পছন্দ। কারণ আমার কাছে ওই সংলাপের মতো যে কিছু তো আমার একটা থাকবে, একটা চিহ্ন, একটা লক্ষ্য, কিছু তো একটা থেকে যাবে দিনের শেষে। আমার কাছে মনে হয় যে আমার দিনের শেষে আমি হয়তো বা কোনোদিন থাকবো না, কিন্তু আমার এই চিহ্ন, আমার এই পারফরমেন্স, কোনো একটা জিনিস এটা রয়ে যাবে। সো আমি আমি লাইক সিনেমা আসছে, আমি ঈদের সময় এমনি বাচ্চা হয়ে থাকি, সিনেমা রিলিজে আরও বেশি বাচ্চা হয়ে যাই। সো আমি খালি ভাবছি, দেখছি আর অবাক হচ্ছি। যখন শুনলেন যে নিজের সিনেমার টিকিট নাই, আপনাকে নিজেকে মানে শুনতে হলো এই কথা, তখন মনে হয় যে আচ্ছা কেন টিকিট নাই, তাহলে মানুষ সংখ্যা বা একটু বাড়ুক, তারা দেখুক। হ্যাঁ, তাদের কারণ ঈদের আমেজটা তো এরকম 5-6 দিন 7 দিন খুব বেশি থাকে। আবার যারা দেশের বাইরে থেকে অনেকে আসে, বা ঢাকার বাইরে যারা আছে তারাও আসছে। সো আমার মনে হয় যে এটা প্রডিউসিং টিম অ্যান্ড হল কর্তৃপক্ষ যারা, তারা ভালো বলতে পারবে। আমার মনে হয় যে কোনো মানুষই যেন ফিরে না যায়, এটা আমার চাওয়া। এটা আমার ক্ষেত্রে সব আগে সিনেমা বলতে আমরা দেখছি বিগত 2 বছর যে সিনেমা যখন মুক্তি পায় তখন দুই পক্ষ, মানে ভক্তদের মধ্যে দুইটা পক্ষ, এবার আসলে শিওর ওই রকমটা দেখা যাচ্ছে না, সবাই স্বতঃস্ফূর্তভাবে সিনেমাগুলো দেখছি। এই বিষয়টা আসলে এটা একটা মিরাকেল, বা এটা আমার কাছে মনে হয় খুবই পজিটিভ থিং আর ব্লেসিং। তো আমার কাছে মনে হয় যে আরেকটা সুন্দর দিক হচ্ছে যে সিনেমাগুলো সামনের দিকে চলে আসছে, বা আমরা বলবো যে জনপ্রিয়তা পাচ্ছে বা গুড রিভিউ পাচ্ছে। সেই সিনেমাগুলোর মধ্যে মজার বিষয় হচ্ছে যে এক একটা এক এক আমেজ, জনরাগুলো একদমই আলাদা করা যায়। তো এইটা মনে হয় আমার কাছে মনে হয় যে দর্শকের একটা বাড়তি একটা আনন্দ, যে একটা দেখে আরেকটা দেখার একই রকম না, একই কন্টেন্টের, মানে একই ধরনের না, জনরাটাই আলাদা। আমার মনে হয় এটাও একটা ব্লেসিং। এই সময়ের যে তরুণ তরুণীরা আছে তারা অনেকেই ইংলিশ মিডিয়ামে বেশি দেখতেন, তারা বলছেন যে আমরা ভীষণ আমরা ভালো এসেছি, এবং তার যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রগুলো আমাদের মানুষই হচ্ছে তার অভিনয় দেখে আসছে। আর বিষয়ে কি বলবো? এটাও আমি বেস্ট যে এখনকার সময়ে যারা পড়ালেখা করছে তারা যে আমাকে এরকম কাছে ভাবে বা আমার পারফরমেন্স তাদের ভালো লাগে। তো এটা আমি বলবো যে আমি এদিক থেকে হয়তো বা চাইতাম, এরকম হয় না যে যাওয়ার মতো চাইতে হয়, চাইলেই হয়তো পাবো, না চাইলে তো পাওয়া যাবে না। তো আমার শুরু থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে ডিফারেন্ট জনরারে ডিফারেন্ট ক্যারেক্টারের নিজেকে পোর্ট্রেট করতে চাই, এবং সেই রিকোয়েস্টটা আমার ডিরেক্টরের প্রতি, রাইটারের প্রতি সবসময় ছিল। আমি চাইতাম বলেই হয়তো এই ধরনের চরিত্র, বাট দাগের চরিত্রটাও এই চাওয়ারই একটা বই। আমি থ্যাঙ্কফুল টু শিয়াব সাহেব
ঠিকঠাক করলে উনি মার্কিং করবেন, আর দর্শকরা যারা আছে সেটি আমাদের কাছে বিলিভেবল হবে। তো আমি চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করার জন্য আসলে কাজ করি এবং টোটাল টিমের সাথে কাজ করি বিশ্বাসযোগ্য। এই যে শ্রেণীটার কথা বললেন সেই শ্রেণীর সাথে মিশো আমরা অলওয়েজ কানেক্টেড ছিলাম। আমরা আমাদের আগের সব কাজ দিয়েই ওটিটি হচ্ছে, তারা সবসময়ই আমাদের দেখতে, তারা এই যে নতুন সিনেমার উৎসবে যে তারা সম্পৃক্ত হয়েছেন, যে না ঠিক আছে ওটিটি না বা ওই ধরনের স্মার্ট এই সিনেমাটাকেও যে তারা নিচ্ছে যে না এখানেও আসা যায়, নাক শিখাচ্ছে না। তো এর জন্য আমরা কিছু ক্রেডিট তো ওকে দিতেই পারি যে এই দর্শক, এই শ্রেণী দর্শককে যারা একসময় একটু বাংলা সিনেমা বলে তারাও যেহেতু আসছে না, দ্যাটস এ ভেরি ওভারওয়েলমিং। এই 2025-এর ঈদ উল ফিতরের ঈদটা একটা মানে স্ট্যান্ড অ্যালোন ইভেন্ট হয়ে থাকবে যে আমরা বাংলা সিনেমা একটা নতুন দিকে যাত্রা শুরু করেছি আমার বিশ্বাস। মানে একসাথে এতগুলো সিনেমার দিকে সব মানুষ আসছে, হুমড়ি খেয়ে পড়ছে সিনেমা দেখার জন্য। সো ইটস এ নিউ বিগিনিং মনে হচ্ছে। এই যে নিশু থেকে নিশা জার্নিটা কেমন ছিল সেটা শুনতে চাই। এটা চরিত্রটি তৈরি করার জন্য কি এটাও একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, মানসিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, শারীরিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা যেভাবে আমরা ক্যারেক্টার ডেভেলপমেন্ট করি, আমরা একটা আউটলাইন পাওয়ার পর মানে আমার প্রচুর ক্লু লাগে, প্রচুর ক্যারেক্টারিস্টিক লাগে, যেটা আমি সেভাবে কি বলছি, যখনই তোমার কোনো কিছু মনে হলো, যখনই কোনো একটা থট প্রসেসে তুমি কোনো একটা দুই লাইন যদি হয় সেটা আমাকে লিখে পাঠিয়ে দিই, এসব সে হয়ে লিখে রাখলো। ছেলেটা খুব সাধারণ, আমি বুঝে গেলাম যে হ্যাঁ সে নিশানের কথা বলছে। আবার হঠাৎ করে সে পাঠালো যে ও কিন্তু কষ্ট গিয়ে লেখায়, ও কিন্তু খুব পজিটিভ। আমি মনে রাখলাম আচ্ছা ঠিক আছে। এই যে এরকম কাব্য করে হোক অথবা ছন্দ দিয়ে হোক অথবা মেটাফোর দিয়ে হোক, আমাদের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। তো সে পাঠাতে থাকে, আমি আবার কাউন্টার পাঠাতে থাকি, এখানে তর্ক বিতর্ক, অনেক ঝগড়া, অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক দুজনের মধ্যে অনেক অনুভূতির আদান প্রদান হতেই থাকে। এবং এটাও একটা ধরন যে আমরা এইভাবে ক্যারেক্টার করতাম। সো অবভিয়াসলি মিশো থেকে নিশানের জার্নি আমার থেকে তো আর কাছ থেকে কেউ এক্সপিরিয়েন্স করে নাই। এটা খুবই জটিল, একই অর্থে খুবই মধুর, আফটার রিলিজ খুবই বলবো যে মজাদার, খুবই টেস্টি। বিষয়ে আমরা শুনেছি বলতে আমরা দেখেছি যে চরিত্রের প্রয়োজনে আপনি নানা সময় নানা ধরনের চেষ্টা প্রচেষ্টা সব কিছু চালাচ্ছেন। তাকে তো দেখে শুনেছি যে ওজন বাড়িয়েছে সে ভাই আপনার কত কেজি ওজন বাড়িয়েছিল এবং কী খেয়ে ওজনটা বাড়িয়েছিলেন আসলে? আমি সবসময় বলি যে অনেক পেশার মধ্যে সবাই রিলেট করতে পারবে যে হাতের নেশা এটা একটা খারাপ নেশা, যে শুকাতে চায় তার জন্য হাতের নেশাটা হচ্ছে খুব হার্মফুল। আমরা তো যারা ওয়েল মানে মেনটেন করতে চাই তাদের ক্যালোরি কাউন্ট হিসেব করে খাওয়া উচিত। তো ওজন বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে এই ভাত খেতে হবে। আর ভাত যখন আমি একবার খাওয়া শুরু করবে, শরীর যখন নিয়ে নেবে, তখন এই ভাত আপনি ছাড়তে পারবেন। তো আমাকে যখন বলা হয় তখন ওই যে 10-এর মতো বলেছিল, 10 থেকে 12, কিন্তু একটু বেশি ভাত খেয়ে ফেলেছি, এই জন্য 15 হয়ে গেল। এই প্রথম কোনো টাস্ক দেওয়ার পরে বিষয় এত খুশি হয়েছে। কিন্তু আমার নতুন টাস্ক সেটা হচ্ছে যে আমাকে 20 কেজি কমাতে হবে পরবর্তী সিনেমার জন্য পরবর্তী কাজের জন্য। কমাতে হবে, দেখা যাক সেটাও কি করে দেখাতে পারে কিনা, কারণ এখন তো সবাই জেনে গেল, তাই না? তখন তো মান সম্মান থাকে। হাতের প্রেম কি কমাতে পেরেছে? আর অদ্ভুত একটা জিনিস। ভাত খাওয়া কি এখন চলছে না, বন্ধ করে দিয়েছেন? আমরা ভাত খাওয়া চলছে, বাট ছেড়ে খুব বেশি ভাত খেতে পারবো না। তো আমাদের ডায়েট চার্টে যখন প্ল্যান করা হয় তখন হোয়াইট কার্ব অনেকে না করে বা ওয়াটারি মানে ওয়াটার লেভেল থাকে এরকম ফুডগুলো আর কি না করে, তারপরে একই অর্থে লবণ বা চিনি ব্যবহার করতে হবে। তো একবারে কার্ব যদি নাই করবে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, আস্তে 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 কাজে দম করতে হবে। সো অনেকে কমপ্লেক্স কার্ব খায়, অনেকে রুটিন, কিন্তু নিউ ট্রেন্ডে অনেক সময় ভাতের থেকে রুটিও বেশি বাল্কি করে ফেলে। সো একটা পরিমিত বোধ রেখে আপনি যেই শুকান না কেন ভাত এক্সপিরিয়েন্স করতে পারবেন। এটা শুনে আমার ভিতরে একটা প্রশ্নই জাগলো আসলে নিশ্চয়ই পছন্দ বা প্রিয়
খিচুড়ি আর গরুর মাংস একদম। এটা কি প্রতিনিয়ত খাওয়া হয় নাকি miss করা হয়? প্রতিনিয়ত আমি এখন খিচুড়ি মানে খুব কম খাই, কারণ এটা আরো মারাত্মক বেশি আমার। পরবর্তী সিনেমায় যখন আবার ওয়েট গেইন করতে বলে তখন চেষ্টা তখন করা আবার যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, জি। তবে আপু আপনার অভিনয় নিয়ে আমরা খুব বেশি কথা শুনছি আর কি, যে আপনি একজন পরিশীলিত অভিনেত্রী হয়ে উঠছেন। এই যে জার্নিটা তবা মির্জা পরিশীলিত অভিনেত্রী হয়ে উঠছে, এই জার্নিটা কিভাবে মেনটেন করছে? মেইনটেইন নাকি জানি না, এর সাথে যে আপনার চর্চাটা, এই চর্চাটা কি? চর্চাটা আমি তো প্রতিনিয়ত শিখছি। আমি মনে হয় আমার কাছ দেখে সব থেকে বেশি আমি ভুল ধরি, এবং এটা প্রচুর হয় যে সবার সাথে আমি একবার দুবার দেখছি হলে, আমি একা একা গিয়ে হলে এই ছবিটা আবার দেখবো এবং তারপর ওখান থেকে আমি নিজে নিজেই নোট করবো যে এই জায়গাটা আমি ভালো করেছি, তারপরে এটা আমার কন্টিনিউ করতে হবে, এই জায়গাগুলো আমি আরও করতে পারি বা আমার করা উচিত, সেই জায়গাগুলো আমি নোট করবো। তো আমি নিজের কাজ দিয়েই আসলে নিজে শিখছি যে আচ্ছা এই কাজটা আমি আরও কী করে ভালো করবো, আর কীভাবে ভালো করবো। এবং অলওয়েজ আমার মনে হয় যে আচ্ছা এরপরে চরিত্রটা কী আসতে পারে আমার কাছে, ওই চরিত্রটাকে আমি আলাদা কীভাবে করবো আমার থেকে। কারণ আমি যখন এখন এসে এই জিনিসটা আমি খুব ফিল করি যে একটা চরিত্র হয়ে ওঠা খুব জরুরি ওই গল্পটার জন্য। মানে আমি একজন হিরোইন, আমার আসলে খুব কমার্শিয়ালি আসতে হবে, কমার্শিয়ালি আমি আমার প্রেজেন্স থাকবে, আমাকে দেখতে খুব মিষ্টি লাগতে হবে, আমি একটু হাসবো একটু কাঁদবো, ব্যাস শেষ। এটা না ওই চরিত্রটা হয়ে ওঠা যায় না, কারণ আমাদের আশেপাশের চরিত্র এরকম না, আমাদের আশেপাশের চরিত্রগুলো খুব সাধারণ এবং সাথে খুব স্ট্রাগলিং, খুব কষ্টের করা। এখানে আমরা যতগুলো মানুষ এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের লাইফে স্ট্রাগলিং এক এক রকম। তো সেইটা হয়ে পর্দায় আসাটা খুব জরুরি এবং সেটার থেকে আনন্দের বা সফলতার কিছু নাই। তো ওই রাস্তা দিয়েই হাঁটছি, চেষ্টা করছি, দেখা যাক না, পথ তো অনেক বড়, এই পথে আপনারাও সাথে থাকেন, আমি আমার চেষ্টা থাকবে। হয়তো এই যে চেষ্টা করছি এখানে কিছু কিছু জিনিস হয়তো পর্দায় উঠে আসছে, যেটা হয়তো দর্শকের বা আমাদের ভালো লাগছে। মানে যেভাবে প্রশংসা পাচ্ছে, আপনার চোখের কাজ, প্রত্যেকটা কথার সাথে আপনি চোখের যে ব্যবহারটা করেন, এই চোখের কাজটার জন্য কি নিজের বাসায় আয়নায় বসে, না এটা আল্লাহ প্রদত্ত? নিশোভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই কেমন হচ্ছে সম্পর্কে। না না, আমি বলছিলাম যে একবারই বলছি, যেভাবে প্রশংসা পাচ্ছে, মাসুদের ময়না ছিল, পেশানেরও ছিল, এরপরে মনে হয় আরো থাকবে না। কারণ নতুন কিছু আসছে, নিশ্চয়ই শাকিব ভাই নতুন কিছু ইন্ট্রোডিউস করবে। যেভাবে প্রশংসা করছে, কান্দি থাকবো না মানে না, তার আগে বলো। আমি বিশালের সাথে ঝগড়া করি। না আমি সবসময় বলি যে আমাদের এখানে আমরা যেটা দেখি যে মেল ডমিনেট করে এরকম একটা সোসাইটি। আমি যখন নাটকে কাজ করতাম, আমার যারা কো আর্টিস্ট ছিল, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে সবসময় বলতাম, একদমই শুরু থেকে দেখা অনেকের ক্যারিয়ার, তখন বলতাম আমার ইচ্ছে হতো যে বিহাইন্ড কেন জানি আমার একটা অনেকগুলো সত্তার মধ্যে একটা ডিরেক্টরিয়াল সত্তা আছে, এটা বলে দিলাম। মানে আমার অবজার্ভ করতে পছন্দ, একজন মানুষ পারফর্ম করছে, তারও ভিতরে ঢুকতে আমার ইচ্ছে করে, শুধুমাত্র এটা যে আমার চরিত্রের ভিতরে না। এই জন্য আমার সামনের মানুষের কাউন্টার পর্যন্ত, মানে ডায়লগের কাউন্টার পর্যন্ত মুখস্থ হয়েছে, এটা হয়ে যায়, আপনাকে হয়ে যায়, কেন জানি হয়ে যায়। তো আমার সবসময় ইচ্ছে হয় যে বাংলাদেশের মতো জায়গায় নারী প্রধান যে গল্পগুলো, নারীদেরকে লাইন করে, নারীদের যে জার্নি, নারীদেরকে ওয়েলকাম করে, এই ধরনের পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক গল্পই চলে বেশি, তাই না? আমাদের এই সাবকন্টিনেন্টে এরকম ইন্ডাস্ট্রি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে আমার যেমন অনেকটা নারীরা যারা কাজ করছে, এক একজন এত মেধাবী, এত ট্যালেন্টেড, তাদের আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে হবে। কেউ কারো নায়িকা, এটার বাইরে একজন পারফর্মারের যে অস্তিত্ব, সেটা শুধুমাত্র নায়িকা বললেও ভুল হবে। একদম প্রধান চরিত্র, একটা সাপোর্টিং ক্যারেক্টার আমরা বলি না অনেক সময়। আমি হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের গ্রহণযোগ্যতা আলাদা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে পারবে তারাই আসলে পারফর্ম। সেখানে তোমার বলা যায় যে অনেকটা আমি এরকম প্রশংসা করেছি, ও খুব ভালো একটা মেয়ে, খুবই অ্যাটেন্টিভ এবং অন পয়েন্টে। কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে এটা কোনো বিষয় না, কতটুকু সিরিয়াস সে থাকার চেষ্টা করে। সেটে যখন পারফরমেন্স নিয়ে আলোচনা হয় বা কাজ হয়, এরকম অনেকেই আমরা আছি সেলফোন নিয়ে ব্যস্ত থাকি, শুধু খুব মনোযোগী, সেলফোনটার ব্যবহার করা না খুব বেশি, যতক্ষণ শুটিং চলে ততক্ষণ কিন্তু অন দ্যাট নোট থাকার চেষ্টা করে। আর হচ্ছে
আন্তরিকতা থাকে যে না একবার না হলে আমি 100 বার দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাকে বকা দিলে কোনো সমস্যা নেই, একটু মন খারাপ হবে, কিন্তু তারপরও আমি ক্যারেক্টারের থেকে ওইটা পারফর্মটা করার এবং আবার রান্না করে এটাই যেতে চাচ্ছিলাম যে নিশো ভাইয়ের মানে কথা শুনলাম করেছেন আসলে ওয়েট গেইন করেছেন কি কি বাদ দিয়েছে তোমাকে একই রকম দেখি সুরঙ্গ দেখেছি বা অন্যান্য সাম্প্রতিক স্ট্রাকচার একই রকম হয়তো অভিনয়ের ভ্যারিয়েশন আসে নিজেকে মেনটেন করার ক্ষেত্রে আর কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে বা আগের সেটে কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে দাগের সেটা স্যাক্রিফাইস করা লাগে না, লাইফে অনেক স্যাক্রিফাইস করা লাগতেছে। যে আমারও ভাত খুব পছন্দ, ভাত বাঙালিদের আসলে জাতীয় খানা করে দেওয়া উচিত। হ্যাঁ, ভাতই আমাদের আসলে খুব পছন্দ, ভাত ছাড়া হয় জাতিই না। আছে, ভাতে মাছে বাঙালি হ্যাঁ, জাতিই আছে। তো এই ভাত ছাড়া আসলে চলা খুব কঠিন। তো আমি ওই কঠিন সময় কিন্তু একমাত্র বাঙালিরাই হচ্ছে ভাতের সাথে আলু শাকিল ভাই এরকম কোনো সময় হয়েছে কিনা যে উনি আরেক গায়ের পাত্র মানুষ। এরকম হয়েছে কিনা যে আপনি ডায়েট করছেন কিন্তু তারা 10 বছর এরকম। না না মানে আমরা সমবয়সী, ওর ফিজিকটা আর আমি হচ্ছে আল্লাহ খোদার খাসি হয়ে যাচ্ছে, আর সে আস্তে আস্তে শুয়ে মেনটেন করতেছে। হ্যাঁ পরবর্তী অভিনয় আসতেছেন নাকি শাকিল ভাই না না, টাকা বাঁচাচ্ছে কিছু, কারণ সিনেমা করা মানে তো টাকা বাঁচাতে হবে না, টাকা বাঁচায়। এই যে আরেকটা হাত পাক না থাকলেও আছে রেস্টেড থাকবে বলছে যে শিয়াব ভাই কয়েকদিন শিয়াব ভাইকেও 10 কেজি ওজন বাড়ানোর কোনো টাস্ক না দেওয়ার পরেও উনি নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে 10 কেজি ওজন বাড়িয়েছেন। মাসুদের ময়নাটা কখনো ভালো হয় না, তোমা বাবা বলেছেন ময়না কখনো হ্যাঁ, ভালো কালকে এটা বললে পাবো আবার না, কালকে না আমি এটা কিন্তু খুব খারাপ, সব মাসুদরা আমার উপরে রাগ করতেছে। আমি তো আমার যারা আমার মাসুদরা না, পছন্দ ময়নারা করে রাগ করতেছে। হ্যাঁ না, ময়নারও রাগ করুক, অসুবিধা নেই, মাসুদদের আগে বুঝাই না। এটা হলো সুরঙ্গর মাসুদ ময়না, এরা ভালো হয় না। না না, কিন্তু সুরঙ্গের ময়না এখন তার কথা কয় না। তো এটাও একটা পারসেপশন, যাক ইন্টারেস্টিং। আচ্ছা ভাইয়া, তো হচ্ছে যে আপনি হঠাৎ করে যে কয়েকদিন পোশাক পরে আসলেন আপনি হাত করা সহ, তো আপনাকে ব্যক্তিগতভাবে আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন কতগুলো ফোন পেয়েছেন? আমাকে এটা অনেকের জন্য ফার্স্ট নোটে একটু সমস্যা। এরকম প্রথম হেডলাইনটা এসেছিল যে গুলশান থেকে আটক আটক তো আর এইভাবে হয় না, এই পোশাকে হয় না। ফেক পুলিশ সাথে সারিয়ার সাকি। তো আমার খুবই একদমই নিকটতম, যেমন আমার ফ্যামিলি থেকে ফোন আসছে, তো ওরা আমার ফোন দিয়ে নিজেরাই একটু বোকা বনে গেছে, ফোন দিয়ে আবার সেকেন্ডে ফোন দেয় বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ করে ফার্স্ট নোটে অনেকেই ভাবছেন, বাট আমাদের উদ্দেশ্য ছিল যে ইউনিকনেস থেকে ইউনিক না, আমাদের একটা সুন্দর চাওয়া ছিল যে আমরা যে নিশান দাগি সেই আমাদের যারা ফ্যাটার্নিটির আপনারা যারা ভাই বোনরা আছেন তাদের সাথে আমরা এই 786 নম্বর যে পোশাকধারী আসামি দাগি নিশানের একটা ইন্ট্রোডিউশন করিয়ে দিই, চরিত্রের সাথে আপনাদের একটা সংযোগ তৈরি করে দেব, যে ওকে দেখতে আসলে কেমন লাগে, একটা যিনি মাহল তৈরি হয়, মোমেন্ট তৈরি হয়, সেটাই আমাদের ইচ্ছে ছিল। এটা অনেকে অনেকভাবে শখ হয়েছে, অনেকে মজা পেয়েছে, অনেকে বলেই ফেলেছে এর থেকে ইউনিক এবং সলিড মার্কেটিং পলিসি না এইভাবে এ পর্যন্ত কেউ জার্নালিস্টদের সামনে কথা বলতে আসে নাই। তাকে সবচেয়ে ভালো হচ্ছে ঈশ্বর ওই সময়কার অভিনয়টা কাজ করে। এটাই বলতে চাচ্ছিলাম যে ভাই একটা সেকেন্ডের জন্য হাসি ছিল, এক সেকেন্ডের জন্য হাসি না, এবং ওইটাতে লোকে আমার কাছে অনেক এসেছে। আমি তো বলতে চাই আমি কয়েকবার আমার পাচ্ছিল তুমি ফেটে হাসি। আমি আসামি হয়ে যাচ্ছি গাড়ির ভিতরে যখন বলছে ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আমি কথা বলতেছি না, আমি কথা বলছি না কারণ আমি জানি এদিকে অসহায় চেহারা যেটা তৈরি করেছে। এর মাঝখানে আবার একবার যে জানি এখন ন্যাচারালি যে পোশাকটা পরছি সেই পোশাকের কোনো পকেট নাই, তো আমি কি করছি সেলফোনটা কই রাখবো, সেলফোনটা তো হাতে রাখা যাবে না, হাতে রাখলে সেলফোনটা আমি এরকম কোমরে গুজে রাখছি, আমার ভেপ আছে, ভেপ এক সাইডে গুজে রাখছি, তবে একটা ছোট জিনিস এটা এভাবে গুজে রাখা। তো এই ভিড়ের মধ্যে যখন ঢুকে গেছি তখন মনে হচ্ছে ওই সেলফি আমাকে গুতাচ্ছে, কারণ এইভাবে আসে। তো হঠাৎ করে আমি বলছি কি ব্যাপার, সেলফোন কেউ টান দিল নাকি, এইভাবে তাকিয়েছি, কেউ নাই, তখন এত হাসি পাইছে আবার হাত দিছে, হ্যাঁ তখন দেখি যে না সেলফোনের জায়গায় আছে, তখন খুব
আবার এগুলো থাকে দেখি রনি রনি তো That also worked. ওই তাকানোটা মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ মানে Push কোনো করছে। পুশ করছে মারছে বা কিছু একটা ওই তাই না? আবার ওইটাকে আমি আবার একটা এক্সপ্রেশনে সেই এক্সপ্রেশনটা ওয়ার্ক করে যখন শিহাব ভাই যখন আপনার হাত করা খুললো তখন আপনার মুখে হাসি দেখছি যখন তাকে আটকাতে হ্যাঁ কিছু না Last- কারণ ওই হাসিটা আসতো না শিয়াব ভাই অনেকক্ষণ ধরে এক হাতে ট্রাই করতেছে বুঝতে পারতেছে না যে চাবি ওইটা এখানেও এখানেও বলতে হচ্ছে অথবা এইটা খোলার জন্য আটকানোর সময় বলতে হবে চাবি যখন নিচ্ছে তার কাছে সে একটা বাচ্চা হয়ে গেছে ও আমার মিশনের চাবি আমি খুলবো আচ্ছা শিয়া ভাই এবং নিশা ভাই দুজনের কাছে জানতে চাইবো আমার পার্সোনাল একটা প্রশ্ন লেগেছে ওয়াইডি নাম্বার কেন 786 এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি বা বিশেষ কোনো কারণ আছে এটা এটা ভালো বলতো। এটা যে আমাদের প্রোডাকশন ডিজাইন টিম আমাদের টিমেরই একটা নাম্বার দেওয়ার দরকার ছিল যে কয়দিন তো সবাই ইমোশনালি অ্যাটাচ হয়েছে ওকে ঠিক আছে এটা আমাদের সংস্কার থেকে এটাই এই জায়গা থেকে সংস্কারের জায়গা থেকে দিয়েছে একটা নাম্বার দিয়ে এটা মানে বিসমিল্লাহ ঠিক আছে সবাই দিই যে আমাদের মিথ আছে যে বিসমিল্লাহ 786 দিয়ে আমরা শুরু করি। এই মানে তখন যখন কথা হচ্ছিল ওটা আমার বুদ্ধিও বেরোচ্ছে তো এটা মিথ হোক এটা যেটাই হোক না সো ইটস কাইন্ড অফ এ লাক হয়তো বা সেটার জন্যই ওর ফার্স্টটা একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই এটাই করতে চাই যে সবার কাছে নিশানের অভিনয় ভালো লাগছে নিশান ক্যারেক্টারটা ভালো লাগছে এটা কিন্তু নিশানে যতখানি একা কৃতিত্ব তার ট্রিমেন্ডাস এফোর্ট ট্রিমেন্ডাস ইনভলভমেন্ট ট্রিমেন্ডাস ডেডিকেশন এবং এক্সপ্রেশন অ্যাপ্লিকেশন ঠিক সমপরিমাণ কিন্তু তার কো অ্যাক্টরদের কন্ট্রিবিউশনটা দেখতে হবে তার বাবা ছেলের একটা সম্পর্ক আপনারা দেখেছেন ধরা যাক রাঘাত ভাই বাজে অভিনয় করলেন উনি দুর্দান্ত ব্রিলিয়েন্ট অভিনয় করেন উনি যদি ঠিক এমন অভিনয় না করে একটু বাজে অভিনয় করতেন তখন নিশানের সেই বাবা ছেলের কেমিস্ট্রিটা আর বেরোতো না ঠিকভাবে তার সিকোস্টাস অ্যাক্টর যিনি তার যে ভিলেন ছিলেন শহীদুজ্জামান সেলিম তিনি যদি সেইভাবে অ্যাক্টিংটা না করতো সব জেরিন যদি সেভাবে রিয়াক্ট না করতো এটা প্রত্যেকের একটি মিলেই কিন্তু নিশান দাঁড়িয়েছে সবাই কিন্তু এই নিশানকে কমপ্লিমেন্ট করেছে সো নিশানের সাকসেসে নিশানের যতখানি কন্ট্রিবিউশন ঠিক সমপরিমাণ কন্ট্রিবিউশন প্রত্যেকটা ক্যারেক্টার তার বাবার অপু রাকায় ভাইয়ের জেরিনের তারপরে আমাদের লিখন সুনেরা প্রত্যেকে মিলিয়ে কিন্তু এই নিশানটা দাঁড়িয়েছে আমার গল্প আমরা নিশানের মধ্যে দিয়েই বলেছি আমার ক্যারেক্টারই গল্প বলেছে কিন্তু প্রত্যেকে মিলে এই নিশানকে দাঁড় করিয়েছে সবার কন্ট্রিবিউশনের ফল কিন্তু হয়েছে এবং এই কথাটা আমি একটু জোর দিয়ে দায়িত্ব নিয়ে প্রথম দিকেই অনেকবার বলেছি So, এই যে আমাদের অভিনয়ের বা গল্পের যে ট্রিপটা জার্নিটা এটা আসলে অনেকগুলো পিলারের উপর আসলে নির্ভর করে একটা পিলার একটু দুর্বল হলে সেখান থেকে গাড়ি পড়ে যাওয়া সহজ আসলে পরিবারের লোকজন কি দেখেছে কিনা পরিবারের লোকজনের জন্য একদমই আলাদা সময় দিনক্ষণ সেটা আমার দায়িত্ব এবং আমি যেমন সরকারের সময় আমি করেছি পুরো হল আমার পরিবারটা বড় হ্যাঁ তো এখানে অনেক আবদার থাকে সবাই মিলে আমরা একসাথে কাউকে না জানি চুপি চুপি দেখে থাকি নিশা ভাই আমরা জানি খুব ভালো গান করেন সেটা আমরা অন্য সময় গিটার বাজিয়েও গান দেখেছি প্রথমবারের মতো দেখলাম যে গাগিতে নিজের ভোকালটা সেভাবে এসেছে প্ল্যানটা কীভাবে ছিল এবং কখন আপনি সম্মত হলেন যে আমি ওখানে অ্যাড করবো বা কণ্ঠটা আমি দিব আসলে এটা শাকিল বলুন না। না, সম্মত আসলে আমি হলাম যখন ও বললো যে গান গাওয়ার জন্য টাকা নেবে না ফ্রিতে গাবে তখন আমি সম্মত হলাম আসলে না এটা আসলেই খুব ইন্টারেস্টিং ছিল হুট করে ছিল এই অর্থে যে আমি আসলে খুবই বাজে সিঙ্গার দুই নম্বর হচ্ছে যে একটা বাথরুম সিঙ্গার আমার মতো করে সব গান একই সুরে গাওয়ার একটা নিয়ে আবার নিজেই এটা বলতেছেন তো অনেক আগে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যে মানুষটাকে বিয়ে করেছি তার সাথে তো প্রেম করতে হয়েছে 14 বছর তো সেই সময় আমার এক বন্ধু যে চমৎকার গান গাইতো তো বললাম যে মানসম্মত থাকতেছে না একটা গান তো গাইতাম কি করবি গিটার পছন্দ করে এটা গিটার বাজানো শেখাও তো আমাকে
বললো যে বেসিক শিখে লাভ নাই, এমনি গুনগুন করে একটা গান তোকে শিখে দিচ্ছি, তো ওই সি এফ জি এরকম কয়েকটা কর্ড, তো এখন অব্দি আমার ওই উন্নতি ওইখানে ওই কর্ডগুলোই পারে। তো তখন গান লিখতাম আর নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম, গান লিখতাম নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম। আমাদের শিরিকোটায় অনেক মেমোরিজ, আমি আমার দোস্ত বন্ধু যারা ছিল, ইভেন তো তখন আমাদেরকে মানিক রতন বলতো, আমি আর ওই আমার বাসার ওই শিরিকোটায় দুজন বসে লিরিক নিয়ে গুনগুন করে গান টিউন করতাম। অনেকে ভাবতো আমার তখন আমার এলাকায় ভাবতো যে আমরা কাসিম ব্রাদার, তো অনেকের অনেক মন্তব্য। তো সেখান থেকে এরকম টুকটাক, তো এর মাঝখানে কিছু টিউন ছিল আমার কাছে, ওই ডায়েরিটা অবশ্য হারিয়ে গেছে, একটার মতো গান লেখা ছিল। তো এর মাঝখানে এতটুকুই, অনেক সময় আসলে করা হতো, যখন এই গানটা আমাকে একটা আমাদের অনুষ্ঠান হিসেবে বা এটা করে হঠাৎ করে শাকিল আমাকে একটা গান পাঠায়, তো বলে যে শুনতে, এটা আমি জানতামই না। তো আমি দেখলাম যে কিছু মেটাফোর আছে, কিছু আমার সাথে মিলে, কিছু নিশানের সাথে মিলে, একটু সোয়াগিং আছে, টিউনটা ক্যাচি, এটার মধ্যে জোর আছে। তো আমরা কথা বলতে বলছিলাম যে এটা তো আসলে মনে হয় যে এটা আমার গান, আমারই গাওয়া উচিত, কিন্তু এটার স্কেল যে এত উপরে, এটা তো গাইতে পারবো না। আমরা বলে যে তুই গাবি গাবি, আমি মানে কি ধরনের কথা, এটা তো নিধির গান, আমি কিভাবে বলতে পারবো এটা, বলে তুই গাইলে গাবি, এটা অসুবিধা নেই। এরপরে নিধি আমাকে ফোন দেয় যে ভাইয়া তুমি দিয়ে দাও। আমি বলছি দেখো যে আমি এই স্কেলে তো আমার তো ডি শার্প আমার স্কেল, ইতে গাইতেই কষ্ট হয়, এটা তো অনেক হাই, তো সাধারণ ব্যাপার, কিন্তু এইভাবে পারবো না। বলে যে সেটার জন্য রেডি, বলছে সন্ধ্যার মধ্যে আমাকে একটা ফাইল পাঠিয়েছে। তো আমার পোর্শনটা মানে অত হাই পিচ, তো বলছে এটা আপনি করে ফেলতে পারবেন, আপনি আপনার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা ভোকাল যে জোরটা আছে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তো আমি ভাবলাম যে আচ্ছা 3 থেকে 4 ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে। তো আমি যখন গেছি ওর স্টুডিওতে, আমি মনে হয় 20 মিনিটের ভয়েস দিছি, তো বলছে আপনি একটু দাঁড়ান। আমি কি বলবো, আবার কি দেখতে হবে তোমার, না একটু দাঁড়ান। ও 40-45 মিনিটের মধ্যে মাস্টারিং ছাড়া ট্র্যাকটা রেডি করে একটু ঠিকঠাক করে স্ক্র্যাচ আমাকে দিচ্ছে, বলছে আপনি গাড়িতে গানটা একটু শুনবেন না, আপনি শুনতে যান। ও জানে যে আমি গান শুনতে আসছি, ওই ভাইব আমাকে বানাইছে। সো এইটা হচ্ছে এইভাবে এত তাড়াহুড়া করে এইভাবে করা, কিন্তু আমি থ্যাঙ্কফুল টু নিধি, ওর যে বা গান ও যেভাবে বানাইছে সেটা আমি বলছি যে ও যে একজন পারফর্মারকে কীভাবে ডিল করবো একটা কম্পোজার হিসেবে, ও যে আমাকে এত মানে একটা কমফোর্ট জোনে রেখে জিনিসটাকে বের করে নিয়ে আসবে, আমি এই জন্য নিধির কাছে থ্যাঙ্কফুল, এবং একই অর্থের ভাইয়ের কাছেও যে মাস্টারিং করে পাঠাইছে। আর সময় এবার যতগুলো আপনার টাইটেল ট্র্যাক দেখছি সব থেকে এগিয়ে হচ্ছে দাগের টাইটেল ট্র্যাক আপনার গাওয়া। আমরা 2টা লাইন আপনার শুনতে চাই। না, আমি যেমন গানটা গাবো না, আমি বলতে পারি যে এটা আমাদের স্টোরিটাকে রিলেট করে, যে তোমাদের চোখে দাগি, তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো ততবারই আমি যাই। সো এইটা এত সুন্দর করে আমাদের গল্পকে রিপ্রেজেন্ট করে, কত সুন্দর করে করে সেটা দেখতে হলে তো আসলে আপনাদের ছবিটা এক্সপিরিয়েন্স করতে আপনার যেহেতু ফ্যামিলি এখনো সিনেমা দেখে নাই, ট্রেলার সেই জায়গা থেকে ফ্যামিলির রেসপন্সটা কি ছিল, আপনার ওপিনিয়নটা কি ছিল আপনার এই ফিল্মটা দেখে? ওরা এক একটা যোদ্ধার কাইন্ড অফ, ওরা মানে আমার মুডের উপর দেখে যে আমি চুপ করে বসে আছি তখন কোনো কথা বলে না, আমার দেখে যে আমি হাসতেছি এক্সাইটেড তখন ওরাও হাসে, এরকম। সো এনিহাউ সবসময় ওদের ব্লেসিংস আমার কাছে আছে, এবং আমার ছেলে যেমন রাত থেকে গান গেছে শোনাইলাম না, শোনাও, ও তো জেনারেশন আলফা, ওদের সব কিছু প্রিন্ট গোনা হয়, মেক বিলিভেবল জায়গায় আছে কিনা, তো এটা একটা নতুন ফাঁক জীবনে। ওর বয়স হয়ে যাচ্ছে 10 থেকে 12, ও আমার থেকে ম্যাচিউর, মাশাআল্লাহ, সেন্সিবল, এবং রেসপন্সিবিলিটি নিতে জানে এবং দায়িত্ব নিয়ে সব কাজ করে, এবং এদেরকে ফাঁকি দেওয়ার কোনো কাজ। ওই বয়সে আমি ছিলাম একটা বড়, আর সে হচ্ছে আমার কাছে ওদেরকে সুপার হিউম্যান লাগে, মাঝে মাঝে মনে হয় যে হাউ কাম এত ডাটা, এত রিসোর্সেস এদের মাথায়, এবং হাউ কাম দেয়ার সো স্মার্ট, মানে
হাউ কাম দে আর সো ম্যানেজেবল, সো ম্যাচিউর, এবং সব দিক থেকে, এটা আল্লাহ বিল্লার দিক থেকে হোক আর সেন্সিবল কথা ক্ষেত্রে হোক। এবং ওরা ফ্রেন্ডরা যখন কথা বলে, ওপর প্লে স্টেশন যখন খেলতেছে ভয়েস চ্যাটে অথবা ফোনে, আমি অর্ধেক কথা বুঝি, অর্ধেক কথা বুঝি না, এত ফাস্ট কথা বলে। অবশ্যই ইংরেজি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে।